আচ্ছা, দেখো তুমি কয়েকটা প্রবলেম পাঠাইছো। তো প্রবলেমগুলো আসলে হোয়াটসঅ্যাপে এভাবে ভয়েসে বলা অনেক টাফ। তুমিও হয়তো বুঝতে না। তো আমি ভাবলাম তাহলে শর্ট কয়েকটা ভিডিও বানিয়ে দিই। তো দেখো, তোমার প্রথম প্রবলেমটা ছিল এইটা যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.07 কেজি বরফকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। এতে বিভব শক্তির 55% তাপে রূপান্তরিত হলো এবং এই তাপ সমস্ত বরফকে গলিয়ে দিল। কিছু সময় পর বরফ গলা পানির তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো। দেয়া আছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 3.3 সামথিং দেওয়া আছে এবং পানির আপেক্ষিক তাপ তোমার এখানে দেওয়া আছে 4200 জুল/কেজি/কেলভিন। এটা হচ্ছে তোমার উদ্দীপক দিয়ে আছে। এখান থেকে বলছে যে বরফ খণ্ডটি, গ নাম্বারে বলছে বরফ খণ্ডটি কত উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছিল। তো এখানে যে বিষয়টা হয়েছে যে তোমার ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তো এত উচ্চতায় হচ্ছে তোমার এটা একটা বরফ খণ্ড, যার ভর দেয়া আছে তোমার 0.07 কেজি ভর দেওয়া আছে। ধরে নাও এটা ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় আছে। তো তাহলে এখানে তার বিভব শক্তি কত? বিভব শক্তি mg, হচ্ছে বিভব শক্তি। তো এখান থেকে যখন বরফটা নিচে পড়তেছিল, এই বিভব শক্তি কমতেছিল। এই বিভব শক্তি থেকে বরফটা তাপ শক্তি পাচ্ছিল, যার ফলে বরফটা ধীরে ধীরে গলতেছিল। তো বরফ গলনের তাহলে এখানে বরফের ভর যেহেতু এম কেজি বলতে কি সরি, তোমার এখানে বরফের ভর দেওয়া আছে m=0.07 কেজি এবং বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, এই যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ এম, এম না এক্স্যাক্টলি, এটা হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয়, এল দেয়া আছে। সেটা হচ্ছে 3.36 × 10⁵ এটা হচ্ছে বরফের পরিমাণ বা ভর, আর এটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। অর্থাৎ প্রতি কেজি বরফ গলতে এই পরিমাণ শক্তি লাগে। এটা হচ্ছে আপেক্ষিক সুপ্ততাপ। তো তাহলে প্রতি কেজি মানে 1 কেজি বরফ গলতে তোমার তাপ লাগতেছে এতটুকু। তাহলে কেজি বরফ গলনের জন্য কতটুকু তাপের প্রয়োজন? Q=m×LF, এতটুকু তাপ প্রয়োজন, তাহলে বরফটা গলবে। এবং এই তাপটা কোথা থেকে পাচ্ছে? এই যে এখানকার তোমার বিভব শক্তি থেকে এই তাপ শক্তিটা পাইছে। কতটুকু পাইছে? 55%। তোমার বিভব শক্তি mg/h এর হচ্ছে 55%। তাহলে এটা হচ্ছে বিভব শক্তির অংশ, আর এটা হচ্ছে বরফ গলনের জন্য বা বরফ গলার জন্য প্রয়োজনীয় তাপশক্তি। তো এই সম্পর্কটা থেকে হচ্ছে তুমি এইচ এর মানটা বের করতে পারবা। এখানে তুমি এম এর মান জানো, এম এর মান হচ্ছে 0.07, আর এল এফ এর মান হচ্ছে তোমার 3.36 × 10⁵ ইকুয়াল, এ পাশে তোমার হচ্ছে ওই তো এম এর মান দেয়া আছে 0.07 ইন্টু জি কত 9.8 ইন্টু এইচ তো জানি না, এইচটা আমাদেরকে বের করতে হবে, ইন্টু 55%, অর্থাৎ 55/100। তো এখান থেকে তুমি এগুলো হিসাব করে এটা কাটা যায়। এখান থেকে হিসাব করে তুমি এইচ ইকুয়াল এত মিটার, যে এত উঁচু থেকে বরফটা ছেড়ে দেওয়া হয়েছে বা ফেলে দেওয়া হয়েছিল, এভাবে তুমি গ নাম্বারটা হিসাব করতে পারবা। এখন ঘ নাম্বারে বলছে যে বরফ গলন এবং বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি। একটা হচ্ছে বরফ গলন, মানে বরফ গলতেছে, গলে পানি হচ্ছে। আরেকটা কেস হচ্ছে ওই বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে পরিবেশের উপর অধিক প্রভাব ফেলবে। এটা ছিল গ নাম্বার। এখন হচ্ছে তোমার ঘ নাম্বার। ঘ নাম্বার ও, এখানেই করি আমরা ঘ নাম্বারটা।
এখন আমরা করব হচ্ছে ঘ নাম্বার। তো পরিবেশের ওপর কোনটা অধিক প্রভাব ফেলবে? যে ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন বেশি হবে সেইটাই কি করবে, পরিবেশের ওপর অধিক প্রভাব ফেলবে। এনট্রপি, এনট্রপিকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এনট্রপির পরিবর্তনকে আমরা ডেল এস দ্বারা প্রকাশ করি, হচ্ছে এনট্রপির পরিবর্তন। তো আমরা তাহলে আমাদেরকে বরফ গলনের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কত হয় হিসাব করতে হবে, আবার বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি করতে এনট্রপির পরিবর্তন কেমন হয়, দুইটা আলাদাভাবে হিসাব করে কম্পেয়ার করে বলতে হবে যে এইটা অধিক প্রভাব ফেলবে। তো তাহলে হচ্ছে আমরা প্রথমে বরফ গলনের ক্ষেত্রে, বরফ গলনের ক্ষেত্রে এনট্রপিটা হিসাব করি, বরফ গলনের ক্ষেত্রে এনট্রপি হিসাব করি। তো এখানে বরফ গলনের ক্ষেত্রে এনট্রপির ইকুয়েশনটা হচ্ছে তোমার ডেল এস ইকুয়াল বা ডি কি, সরি এটা কি লিখলাম, ডি এস ইকুয়াল ডি কিউ ডিভাইডেড টি। এখানে ডি কিউটা হচ্ছে তোমার প্রয়োজনীয় তাপ, বরফ গলার জন্য প্রয়োজনীয় তাপ, আর টিটা হচ্ছে বরফের তাপমাত্রা। ডি কিউটা হচ্ছে বরফ গলনের জন্য প্রয়োজনীয় তাপ, আর টিটা হচ্ছে বরফের তাপমাত্রা। তো তুমি এখন ডি কিউটা হিসাব করবা, ডি কিউ কীভাবে হিসাব করবা, একটু আগেই আমরা হিসাব করলাম, এই যে বরফ গলনের জন্য প্রয়োজনীয় তাপ এম এল এফ ডিভাইডেড টি। এখানে তোমার এম এর মান তো জানোই 0.07, এল এফ এর মানও জানো তুমি 3.36 ইন্টু 10⁵। এখানে টি কত, বরফের তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 273 কেলভিন। তো এইটা হচ্ছে তুমি এখানে বসাই দিবা, আর এগুলো তো বসাবা উপর থেকে, তাহলে তুমি হচ্ছে বরফ গলনের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন পাবা। তারপরে হচ্ছে পানির তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন। তো এখানে পানির তাপমাত্রা প্রথমে কত ছিল, দেখো প্রথমে ছিল ওইটা হচ্ছে একটা বরফ যার তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এই বরফটা গলে পানি হয়েছে, পানি হয়েছে একটা পানি, এই পানির তাপমাত্রা এই মুহূর্তে কত, 0 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে হচ্ছে বেড়ে সেই পানির তাপমাত্রা হবে 5 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে এইটার জন্য এনট্রপির পরিবর্তন কত, এটা আমরা হিসাব করবো। আর এইটার জন্য এনট্রপির পরিবর্তন এই যে এই ক্ষেত্রে আমরা করলাম, এটাকে ডিএস ওয়ান বললাম। তাহলে এখন এখান থেকে হচ্ছে ডিএস টু এনট্রপির পরিবর্তনটা আমরা হিসাব করব। তো এই যে এইরকম পানির তাপমাত্রা বা কোনো একটা বস্তুর তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনের ইকুয়েশনটা হচ্ছে ডিএস ইকুয়াল এম এস লন, সরি দাঁড়া একটু, লন T2 ডিভাইডেড T1। এম হচ্ছে তোমার বস্তুর ভর, এখানে পানি, তো পানির ভর যেটা হচ্ছে 0.07 কেজি। এখানে হচ্ছে এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ যেটা তোমার উদ্দীপকে দেয়া আছে, যে এখানে দেখো 4200 জুল পার কেজি পার মোল। আর লন T2 ডিভাইডেড T1, T2টা হচ্ছে পরবর্তী তাপমাত্রা, মানে এই যে 5 ডিগ্রি সেলসিয়াসের, 5 ডিগ্রি সেলসিয়াস মানে এটাকে তোমাকে করতে হবে, কেলভিনে নিতে হবে, তাহলে কত হবে, 278 কেলভিন হবে, এটা হচ্ছে T2। আর T1 হচ্ছে তাহলে 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি কেলভিন স্কেলে পার করে নিলাম আর কি। তাহলে এগুলো বসাই দিলে তুমি এখান থেকে ডিএস অন এনট্রপির পরিবর্তন পাবা। তো এই দুইটাকে দেন হচ্ছে তুমি কম্পেয়ার করবা, এদের ভেতরে ডিএস ওয়ান এবং ডিএস টুটাকে কম্পেয়ার করবা। কম্পেয়ার করে যেটা বড় হবে সেটাই পরিবেশের ওপর অধিক প্রভাব ফেলবে। তো তোমার এখানে হচ্ছে কি হবে, ডিএস ওয়ানটাই বড় হবে ডিএস টু এর থেকে। তার মানে হচ্ছে বরফ গলনের ক্ষেত্রেই কি হবে, এই বরফ গলনের ক্ষেত্রেই পরিবেশের ওপর অধিক প্রভাব পড়বে। তো আশা করি বুঝতে পারছো।